কুড়িয়ে পাওয়া ধন, পর্ব 31। তোমার মনে কখনো প্রশ্ন জাগেনি আমি তোমাকে কেন বিয়ে করেছি? আরমানের কথা শুনে একটু চমকায় কান্তা। ও আরমানের বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আরমান ওর চুলে বিলি কাটছে। অনেকবারই মনে প্রশ্ন জেগেছে। একবার তো আপনাকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আপনি চোখ পাকিয়ে আমাকে চুপ করিয়ে দিয়েছিলেন। বারবার মনে প্রশ্ন জেগেছে, আমার মতো সাধারণ একটা মেয়েকে আপনি না দেখেই কেন বিয়ে করলেন? কোনো খোঁজ খবর নিলেন, যেখানে কোনো সম্মান পাওয়ার আশাই নেই সেই বাড়ির মেয়ের সাথে কেনই বা কোনো মা বাবা ছেলের বিয়ে করাবে? কে বলেছে তোমাকে না দেখে বিয়ে করেছি? তোমার সম্পর্কে খোঁজ না নিয়েই বিয়ে করেছি, এমনটা তোমার কেন মনে হলো? তোমার আদ্যপান্ত জেনেই তবে তোমাকে বিয়ে করেছি। খোঁজ না নিয়ে অচেনা কাউকে বিয়ে করার মতো বোকা আমাকে তোমার মনে হয়? সারা জীবন যার সাথে কাটাবো তাকে একটু বাজিয়ে না দেখেই বিয়ে করার কথা স্বপ্নেও ভাবিনি আমি। আর মায়ের কথা শুনে কান্তা উঠে বসে ওর সামনে শুয়ে থাকা ব্যক্তিটির দিকে হা করে তাকিয়ে থাকে। আপনি আমাকে বিয়ের আগে দেখেছিলেন, আমার সম্পর্কে খোঁজ নিয়েছিলেন, কিন্তু কবে? আমি বা আমার আমার এ সম্পর্কে তো কিছুই জানি না। কই, আমি তো আপনাকে আগে কখনোই দেখিনি। তুমি নিজেকে যতটা চালাক ভাবো, আদতে ততটা চালাক তুমি নও। তুমি একটাবারও ভেবে দেখেছিলে কোন আগন্তুক হঠাৎই তোমার সামনে এসে 1,000 টাকার নোট খুচরা চাইলো কেন? যেখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে, সে ইচ্ছে করলে দোকান থেকেই টাকা খুচরো করতে পারতো। আবার সেই আগন্তুক যখন বলল তার 10 টাকা প্রয়োজন রিক্সা ভাড়ার জন্য, তুমি কোনো প্রশ্ন না করেই দিয়ে দিলে। একবারও চিন্তা করলে না যে তোমার কাছে 1,000 টাকার নোট খুচরা চাইলো, সে কেন 10 টাকা তোমার কাছ থেকে চাইছে? 1,000 টাকা খুচরো করেই তো সে 10 টাকা রিক্সা ভাড়া দিতে পারতো। আরমানের কথা শুনে কান্তার মাথা ঘুরতে শুরু করে। সেই দিনে সেই ব্যক্তি তাহলে আরমান ছিল? কান্তার চোখের সামনে ভেসে ওঠে সেদিনের ঘটনা। সেদিন কান্তা কলেজ থেকে বাড়িতে যাওয়ার জন্য অটোরিকশার জন্য দাঁড়িয়েছিল। হঠাৎই একজন মানুষ তার পাশে এসে দাঁড়ায়। নিজের কাছে কার উপস্থিতি টের পেয়ে ভরকে যায় কান্তা। সেখান থেকে সরে আসতে চাইলে মুখ খোলে আগন্তুক। এক্সকিউজ মি ম্যাম, আপনার কাছে একটা 1,000 টাকার নোট খুচরো হবে? আমার কাছে তো এত টাকা নেই বলেই কান্তা সরে আসতে চাইলে আবারও কথা বলে সেই ব্যক্তি। 10 টাকা দিতে পারবেন আমাকে? রিক্সা ভাড়া দিতে পারছি না। 10 টাকা আছে তো আপনার কাছে? কান্তা আগন্তুকের কথার কোনো উত্তর না দিয়ে ব্যাগ হাতে 10 টাকার একটা নোট বাড়িয়ে দেয় সামনে। আগন্তুক হাত বেরিয়ে টাকাটা নিয়ে কান্তাকে ধন্যবাদ জানায়। কান্তা এবারও তার ধন্যবাদের জবাবে কিছুই বলে না। সামনে একটা অটো আসতে দেখে সেদিকে এগিয়ে যায়। পুরোটা সময় কান্তা একবারও আগন্তুকের দিকে তাকায়নি। ওদের থেকে বেরিয়ে এসে কান্তা তার বিস্ময় ভাব এখনো কাটেনি। হঠাৎ করেই যেন অসাড় হয়ে আসছে শরীরটা। যে মানুষটাকে চিনতে তার অনেক দিন সময় লেগেছে, সেই মানুষটাই তাকে আগে থেকেই চিনে রেখেছে। জেনে নিয়েছে কান্তার আদপান্ত। শুরু থেকেই সবটা তার নিয়ন্ত্রণে ছিল। হঠাৎই কান্তার ভেতরটা ভালো লাগায় ছেয়ে যায়, যেন চারপাশে হাজারো ফুলের সৌরভ হয়ে মম করছে। রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে বুকের আকাশে। সেদিন সেই মানুষটা আপনি ছিলেন? আপনি কেমন করে জানেন আমি সেদিন কলেজে গিয়েছিলাম? প্লিজ পুরোটা বলুন না, এভাবে অর্ধেকটা বলে আমাকে অপূর্ণতায় রাখবেন না। কান্তার অনুনয় দেখে আমার ঠোঁটে হালকা হাসি ফুটলো। তা দেখে কান্তার চোখে পানি আসে। মানুষটা কতদিন পরে হাসতে দেখলো। হোক না সে হাসি যৎসামান্য, তবুও তো হেসেছে। শোনো তবে, অনেকদিন আগে থেকে আকলিমা খানম আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল। সে অনুযায়ী পাত্রীও দেখছিল। আমি প্রতিবারই তাদের সব প্রস্তাব না করে দিই। আমি চাচ্ছিলাম নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে। আকলিমা খানমের ইচ্ছে ছিল তার পরিচিত কিংবা আত্মীয় কাউকে আমার সাথে বিয়ে দিয়ে আমাকে কোণঠাসা করে রাখার। তার ইচ্ছেতেই সবকিছু হোক এটা তার মনে ছিল, কিন্তু আমি রাজি হইনি। শেষ পর্যন্ত আমার সাথে নাও পেরে ওঠে শুরু করে গরিব ঘরের মেয়ে দেখতে, যাতে সে নিজের মতো করে মেয়েটাকে পরিচালনা করতে পারে। এক কথায় সে একজন কাজের মেয়ে চাইছিল। এভাবে একদিন সে তোমার খোঁজ পায়। যখন জানলো তোমার বাবা মা নেই, তখন তাকে আর পায় কে? বরাবরের মতো আমি এবারও তাদের প্রস্তাব না করে দিয়ে সেখান থেকে সরে আসতেই কানে গেল মেয়েটা এতিম। আমার পুরো দুনিয়া টলে উঠল। যেখানে আমি ছোটবেলা থেকে এতিমের মতো জীবন কাটিয়েছি, সেখানে আরেকটা এতিমের সাথে আমার বিয়ের কথা চলছে। সিদ্ধান্ত নিলাম তোমার সম্পর্কে খোঁজ খবর নেব, কারণ এতিম হওয়ার কষ্ট আর কেউ না বুঝলেও আমি বুঝি। তাই সিজের কাছ থেকে তোমার বাড়ির ঠিকানা নিলাম। এরপর ভার্সিটি থেকে ছুটি নিয়ে তোমার গ্রামে গেলাম। সেখানে 4 দিন কাটালাম তোমার সম্পর্কে খোঁজ নিতে। যে আন্টি তোমার খোঁজ আকলিমা খানমকে দিয়েছিল,
সেই আন্টির বোনের সাথে যোগাযোগ করে তোমার বাড়ি চিনে নিলাম। এরপর দেখলাম তোমাকে বাইরের উঠানে সারাদিন ধরে কাজ করতে দেখলাম একটা মেয়েকে, কাজ করতে যার কোনো ক্লান্তি নেই, নেই কোনো অভিযোগ। আশেপাশের অনেকের কাছ থেকে শুনলাম মেয়েটার দুর্দশার কথা। একদিন বাজারে টং দোকানে বসে চা পান করছিলাম, তখন দেখলাম তুমি কোথাও যাচ্ছ। ব্যাস, তোমার পিছু নিলাম। তোমার অটোতে না উঠে অন্য অটোতে উঠে চললাম তোমার পিছু পিছু। তুমি কলেজে গেলে, আমি বসে রইলাম সামনের দোকানে। এরপর শুধুই অপেক্ষা। একসময় তোমার ক্লাস শেষ হলো, তুমি অটোর জন্য অপেক্ষা করছিলে, আর তখনই আমার টাকা খুচরো করার দরকার পড়লো। এরপর ঢাকা যেয়ে শহীদ আহমদকে জানালাম তোমাকে বিয়ে করব। এতটুকুই গল্প। কান্তার বলার মতো আর কিছুই নেই। ও চুপচাপ আবারও আরমানের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাসা সব জেনেই ওকে বিয়ে করেছে। এর জন্যই কখনো ওর বাবার বাড়ি নিয়ে যাওয়ার কথাই তোলেনি, উল্টো সেখানে যেতে নিষেধ করেছে। মানুষটার উপর কৃতজ্ঞতায় ছেয়ে যায় কান্তার মন। আড়াল থেকে মানুষটা ওকে কতভাবে সাপোর্ট দিয়েছে, অথচ একটাবারও টের পেতে দেয়নি। চুপ হয়ে গেলে যে? আর কিছু জানতে চাও না? তোমার কষ্টের জীবন সম্পর্কে জেনেছিলাম জন্যই আমি তোমাকে নতুন করে কোনো কষ্ট দিতে চাইনি। আমার এই দুঃসময়ে তোমাকে আমার সাথে জড়াতে চাইনি। আমি চেয়েছি সব কষ্টই আমার হোক, বিনিময়ে তুমি সুখের হাসি হাসো। এক জীবনে অনেক কষ্ট সয়েছ, তোমার সেই কষ্টেই এখন আমি প্রলাপ লাগাতে পারিনি। তাই নতুন করে আবার তোমাকে কষ্টে জড়াতে ইচ্ছে করলো না। কিন্তু তুমি সেটা না বুঝে বুকে অভিমানের পাহাড় জমালে। মেয়ে, তুমি কি জানো তোমার সকল অভিমানেও জমা হয় আমার বুকের খাতায়? যেমন করে তোমার সকল ভালোবাসা জমা হয় আমার হৃদয়ের গহীনে। তোমার অভিমান বুঝতে না পারার মতো বোকা আমি নই। এই 15 দিন একটু দূরে দূরে থেকেছি বলেই ভেবে নিয়েছো আমি তোমাকে দুঃখের সখিনী করিনি। আমি তো শুধু নিজেকে সামলানোর জন্যই সময় নিচ্ছিলাম। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে তুমিই আমার সুখ দুঃখের সাথী, বুঝেছো? কান্তার আজ অবাক হবার পালা। মানুষটা ওকে কিভাবে চমকে দিচ্ছে। কান্তার অভিমান হয়েছিল, মানুষটা এটাও জেনে গেছে। আপনি এত কিছু জানেন কিভাবে? কই, আমি তো এভাবে জানতে পারি না, এভাবে বুঝতে পারি না। আমার মতো করে ভালোবাসে দেখো, তুমিও সব জানবে, বুঝবে। ভালোবাসার মাঝে কখনো জড়তা, সংকোচ, সন্দেহ এসব আনতে নেই। এসব যখন কারো ভালোবাসার মধ্যে থাকবে না, তখন সেই ভালোবাসা হয়ে উঠবে পরিশুদ্ধ। আমার ভালোবাসাও তেমনই পরিশুদ্ধ। তোমার ভালোবাসার মধ্যে থেকে শুধু জড়তা আর সংকোচতাকে ছুঁড়ে ফেলে দাও, দেখবে তুমিও আমার মতো করে ভালোবাসতে শিখে যাবে। তখন তোমার সকল প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। কান্দার আর কিছু বলতে ইচ্ছা করে না। আজ শুধু ইচ্ছে করছে মানুষটাকে অনুভব করতে। মানুষটার ভালোবাসার গভীরতা আজও তার জানা হয়ে উঠল না। ও পরম আবেশে ঠোঁট ছোঁয়া মানুষটার লোমশ বুকে। এই বুকে মানুষটা কান্তার জন্য এত ভালোবাসা জমা রেখেছে, আমাকে ভিজে যায় কান্তার চোখ। এত ভালোবাসা ওর ভাগ্যে ছিল। শুধু 3টা চুমুর জন্য কি আমি এত গল্প শোনালাম? ভালোবাসা এত কিপটমি করলে হয় না, বুঝলে? আজ থেকে তোমার সব কিপটমো বাদ। শেষে দেখা যাবে আমার মেয়েটাও তোমার মতো কিপটে হয়েছে। তখন বেচারা জামাই বাবাজিকে আমার মতো ভালোবাসাহীনতায় ভুগতে হবে। ভালোবাসতে হয় প্রাণ খুলে, বুঝলে আমার বোকা বউ? আমার কথা শুনে কান্তা মুখে হাত চাপা দেয়। ওর চোখ দুটা রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। ছি, বেহায়া লোক! আপনার একটু লজ্জা নেই? মেয়ের দুনিয়ায় আসতে এখনো কত মাস বাকি আছে, আর আপনি কিনা এখন থেকে এসব আজে বাজে কথা ভাবছেন? মেয়ে জন্মাবে, বড় হবে, পড়াশোনা শিখবে, তারপর বিয়ের কথা চিন্তা করব। হিসেব করলে দেখা যাবে 25 বছরের আগে হবেই না, আর আপনি বাবা হয়ে এখনই এইসব ভাবছেন। লজ্জাহীন লোক একটা! তোমার জন্যই তো এইসব বলতে হচ্ছে। ভালোবাসা একটু উদারতা দেখালে কি হয়? কতদিন তোমাকে কাছে পাইনি, সেই হিসাব আছে তোমার? এতদিন পর একটা চুমু দিলে, তাও আবার 3টা। কেন, একসাথে আনলিমিটেড চুমু দিলে কি ঠোঁটে ক্ষয় হয়ে যাবে? কান্তা আর মায়ের ঠোঁটে হাত দিয়ে ওকে থামায়। ও জানে মানুষটাকে কথা বলার সুযোগ দিলে এখন নন স্টপ উল্টাপাল্টা কথা শুনিয়ে যাবে। আর মানো হাত ছাড়ে। যাক, অবশেষে তার বউয়ের মনটা ভালো করতে পেরেছে। কয়দিন থেকেই মেয়েটা মন মরা হয়েছিল। ওকে মন মরা দেখতে আরমানেরও ভালো লাগছিল না। আরমানের বুকে মাথা রেখে কান্তা ভাবছে ও মানুষটার মন একটু হলেও ভালো করতে পেরেছে। কয়েকটা দিন তার মুখের দিকে তাকাতেই পারছিল না কান্তা। অবশেষে তার মুখে আজ হাসি ফোটাতে পেরেছে। শহীদ আহমেদের শরীর ভালো নেই। তিনি স্ত্রী আর মায়ের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন, না খাওয়া ছেড়ে দিয়েছেন। তার নিজেকেই নিজের কাছেই অপরাধী মনে হচ্ছে। এত বছর পর তার মনে হচ্ছে সেদিন মায়ের কথাগুলো মেনে নেওয়া তার জন্য ভুল সিদ্ধান্ত ছিল। কেন যে মায়ের কথা প্রভাবিত হয়ে আয়রনকে খোঁজার চেষ্টা করলো না?
কেন সহজেই মেনে নিল আরিন অন্য কারোর সাথে পালিয়ে গেছে? কেন মায়ের কথায় আকলিমাকে বিয়ে করলো? আর কেনই বা নিজের সন্তানকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেল? এসব প্রশ্ন তার ভেতরে আসতেই অপরাধ বোধে কুঁকড়ে যাচ্ছেন তিনি। তার জন্যই আজ তার ছেলেটার জীবন অন্যরকম। তার ছেলেটা সবার থেকে দূরে চলে গেছে। কিভাবে নিজেকে ক্ষমা করবেন তিনি? আর কিভাবেই বা ছেলের কাছে ক্ষমা চাইবেন? বিছানায় শুয়ে তরপাতে থাকেন শহীদ আহমেদ। এখন তার মাঝে মধ্যে মনে হয় তার পুরোটা জীবনই ভুলে ভরা। কুড়িয়ে পাওয়া ধন, পর্ব 32। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে ধরিত্রীর বুকে। শহীদ আহমেদ বাগানে পায়চারি করছেন। আজ রাতেও তিনি ঘুমাননি। সেদিন আইরিনের শেষ পরিণতি জানার পর থেকেই তার চোখের ঘুম উবে গেছে। নিজেকে বারংবার দোষী ভাবছে মন। বারবার মনে হচ্ছে সে পাপী। তার এই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে না পারলে মরেও শান্তি পাবেন না তিনি। চারপাশে ফজর আজানের সুমধুর ধ্বনি বাজতেই ভাবনা থেকে বেরিয়ে আসলেন শহীদ আহমেদ। সামনে তাকাতেই লক্ষ্য করলেন দারোয়ান মেন গেটের দিকে যাচ্ছে। এই ভোরে দারোয়ান কোথায় যাচ্ছে? মাত্রই তো আজান দিচ্ছে। নিজের সাথে কথা বলেই শহীদ আহমেদ দারোয়ানের দিকে পা বাড়ান। ততক্ষণে দারোয়ান গেট খুলে দিয়েছে, আর ভেতরে ঢুকছে তার ছোট ছেলের গাড়ি। শহীদ আহমেদ কপাল কুঁচকে তাকিয়ে রইলেন গাড়ির দিকে। শুভ গাড়ি থেকে বেরিয়ে আসলে ওর সামনে যে দাঁড়ায় শহীদ আহমেদ। এত ভোরে তুমি কোথায় থেকে আসলে? কোথায় ছিলে সারা রাত? উফ বাবা, বাসায় আসতে না আসতেই তুমি শুরু করে দিয়েছো। তোমার ঘ্যানঘ্যানাতে বাসায় এসেও শান্তি নেই। যা অসহ্য লাগে তোমার এমন গোয়েন্দাগিরি। সবসময় বাবাগিরি ফলে কি এমন শান্তি পাও? শুভ টলছে। ও দাঁড়িয়ে থাকতে পারছে না। শহীদ আহমেদের বুঝতে বাকি থাকে না তার ছেলে নেশায় বুঁদ হয়ে আছে। ছেলেকে এই অবস্থায় দেখে শহীদ আহমেদ কথা বলার ভাষা হারিয়েছেন। তার ছেলের এত অধপতন হয়েছে ভাবতেই তার দম বন্ধ হয়ে আসছে। সেই সাথে রাগও তরতর করে বাড়ছে। তিনি ছেলেকে টানতে টানতে ভেতরে নিয়ে আসলেন। ভেতরে এসেই স্ত্রীকে চিৎকার করে ডাকতে থাকেন। স্বামীর ডাক শুনে আকলিমা খানম রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে এসে স্বামীর সাথে ছেলেকে দেখে তার কলিজা শুকিয়ে যায়। শহীদ আহমেদ শুভকে ধরে রেখেছে, আর শুভ টলছে। তোমার ছেলের যে এতটা অধপতন হয়েছে তা কি তুমি জানো? এই ভোরে সে নেশা করে বাসায় এসেছে। কবে থেকে চলছে এসব? শহীদ আহমেদের প্রশ্নের জবাব দিবে আকলিমা। কি জবাব দেবে সেটাই সে খুঁজে পাচ্ছে না। উত্তর দিচ্ছ না কেন? নিজের সন্তানকে মানুষ করতে পেরেছো? খুব তো চেয়েছিলে যে তোমার ছেলে আমার আরমানকে ছাড়িয়ে যায়। আজ তোমার কি মনে হচ্ছে তোমার ছেলে আমার আরমানকে ছাড়িয়ে যেতে পেরেছে? ছেলেটাকে তো কম জ্বালাও নাই। কি পেলে এত কিছু করে? জাস্ট সারা বাবা, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নিজেকে কি মনে করো? দুইটা পয়সার মালিক হয়েছে বলেই এভাবে কথা বলবে? তোমার এত সম্পদ খাবে কে? আমরাই মালিক এসবের। এখন যে এত ফুটানি দেখাচ্ছ, শেষ বয়সে তোমাকে দেখবে কে? আমি যদি লাথি দিয়ে বের করে দিই তখন কোথায় যাবে? আমাকে শাসন করতে আসছে, বড় ছেলের সাথে আমার তুলনা দেয়। এখন তো আবার একটা বাহানা পেয়েছে, তার বড় বউ মরে গেছে, বউয়ের শোকে দেবদাস হয়েছে। এই বাহানায় এখন বড় ছেলেও ভালো হয়েছে, আর আমরা হয়েছি নিকৃষ্ট। আমার মা এখন খারাপ হয়েছে। স্বার্থপর মানুষ বুঝি একেই বলে। শুভর কথা শুনে শহীদ আহমেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। এসব কি বলছে তার ছেলে? এত বড় অপমান করলো শুভ তাকে? ছেলে হয়ে বাবাকে লাথি মারতে চাইলো? ধপ করে মেঝেতে বসে পড়লেন শহীদ আহমেদ। তার সমস্ত শরীর ঘেমে নিয়ে একাকার। এসব তারই কর্মফল। শুভ, তুই আমার ছেলেকে এসব কি বলছিস? নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছিস? তোর এত অধপতন হচ্ছে? ভালোবাসা বেশি পেয়েছিস জন্যই এতটা পেয়েছিস? নিজের বাবাকে সম্মান দিতে পারিস না? ছি, এতটা বেয়াদব হয়েছিস? ও দাদিমা, তুমিও শুরু করেছো? আজ হঠাৎই ছেলের পক্ষ নিচ্ছ? নাকি তুমিও ছেলের বয়সকে উল্টা পাল্টা বকছো? বুড়ো বয়সে তোমাকেও দেখছি ভীমরতিতে পেয়েছে। শোনো, একটা পরামর্শ দেই। আজ বাদে কাল মরবে, তাই এ কয়দিন বেশি বেশি করে আল্লাহর নাম নেও। সুযোগ পেলেই সবাই নিজের জ্ঞান জাহির করতে পিছপা হয় না। আমাকে কি তোমরা আরমান পেয়েছো? যখন খুশি তখনই কথা শোনাবে। শুনে রাখো, আমি আরমান নই, আমি শুভ। আমাকে জ্ঞান দিতে আসলে ঘাট ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে আসবো। যত সব ফালতু মানুষজন, আস্তা করে আবর্জনা। শুভ কথাগুলো বলেই টালমাটাল পায়ে উপরে চলে যায়। রাজা খানমের নাতির এই রূপ দেখে অপমান হজম করতে কষ্ট হয়। আজ কেন যেন আরমানের ভীষণ কথা মনে পড়ছে। আরমান সবার হাজারটা কটু কথা শুনেও নীরবে হজম করত। কতটাই কষ্ট ছেলেটাকে তারা দিয়েছে, তবুও সে কখনো এভাবে মুখে কথা বলেনি। ছেলের পাশে বসে তার কাঁধের উপর হাত রাখে কাঁদতে থাকে রাজা খানম।
ছেলের এহেন মুখের ভাষা শুনে আকলিমা খানমেরও চোখে পানি আসে। এটা হওয়ার ছিল। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে সৃজা রুম থেকে বেরিয়ে নিচে আসতেই শুভর কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। তবে ওর একটু খারাপও লাগছে না, আর যেন একটু শান্তি শান্তিই লাগছে। একেই বুঝি বলে প্রকৃতির প্রতিশোধ। আসলেই প্রকৃতি কখনোই কারোর ঋণ রাখে না, একদিন না একদিন সুদে আসলে ফিরিয়ে দেয়। হায় তুলে আবারও রুমের দিকে পা বাড়ায় সৃজা। সেদিন সকালে অফিসে গিয়েই প্রথমেই শহীদ আহমেদ তার লয়ারকে ডাকেন। তার সাথে কিছু জরুরি কাজ আছে তার। রাজিয়া খানম সেদিনের পর থেকে অসুস্থ হয়ে পড়েছে, কিছুই খেতে পারছেন না। সবসময় অনুশোচনা এসে হানা দিচ্ছে তার মনে। বিবেক বলছে, তুই বড্ড ভুল করেছিস, পাপ করেছিস, তোর কর্মফল তোকেই ভোগ করতে হবে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে আলমারির কাছে এসে দাঁড়ায় রাজিয়া খানম। আলমারির পাল্লা খুলে বের করে আনে একটা বাক্স। এটা তাকে তার শাশুড়ি দিয়েছিলেন বিয়ের পর। বলেছিলেন এখানে আছে এই পরিবারের ঐতিহ্য। এরপর বাক্সের ডালা খুলে বের করেন একটা সাতনড়ি হার, পরিয়ে দেন পুত্রবধূর গলায়। এটাই নাকি তাদের ঐতিহ্য। বংশের বড় ছেলের বউ পায় এই হার। এটাই হয়ে আসছে বংশ পরম্পরায়। তবে স্বামীর বংশের ঐতিহ্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজিয়া খানম এটা আইরিনকে দিতে অস্বীকার করেছে। আইরিন হারিয়ে যাবার পর তার ভাইয়ের মেয়েকে পুত্রবধূ করে এনে এটা আকলিমাকে দিয়েছিল। এতদিন এই হারটা আকলিমার কাছেই ছিল। আজ দুপুরে সে আকলিমার কাছ থেকে এটা চেয়ে নেয়। আকলিমাও বিনা বাক্যে ফুপুকে বাক্সটা দিয়ে দেয়। ফজরের আজান দিতে আরো কিছুটা সময় বাকি। আরমান কান্তাকে তার বুকে জড়িয়ে নেয়, ঘুমাচ্ছে। চারদিকে নিস্তব্ধতার চাদর বিছিয়ে দিয়েছে ধরনী। শুধু মাথার উপর ঝাঝা আওয়াজে ফ্যান চলছে। হঠাৎই নিস্তব্ধতাকে গ্রাস করে বেজে ওঠে আরমানের মোবাইল। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় দুজনেরই কেউ শুনতে পায় না। তবে বিরতিহীন ভাবে বাঁচতে থাকায় একসময় দুজনেরই ঘুম ভেঙে যায়। কান্তার মাথা বালিশের উপর রেখে আরমান বিছানা হাতড়ে ফোনটা হাতে নেয়। এই অসময়ে কে ফোন দিয়েছে? মুখের সামনে নিতেই দেখলো আননোন নাম্বার। কয়েক সেকেন্ড ভেবে রিসিভ করে ফোন। আসসালামু আলাইকুম, কে বলছেন? ঘুম জড়ানো গলায় বলে আরমান। আরমান, তুমি কি ঢাকায় আসতে পারবে কান্তাকে নিয়ে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। গলার স্বর চিনতে আরমানের কয়েক সেকেন্ড সময় লাগে। এবার আরমানের অবাক হওয়ার পালা। এত রাতে এ কথা জানাতে ফোন দিয়েছেন? আমি আপাতত ঢাকায় যাচ্ছি না, দুঃখিত আপনার কথা রাখতে না পারার জন্য। এখন ভোর, একটু পরেই ভোরের আজান দিবে। আমিও দুঃখিত তোমার ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য। তবে যদি পারো একটিবার এসে আমার সাথে দেখা করে যেও। আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না। এটা এক বৃদ্ধার শেষ আকুতি ধরে নাও। রাখছি, তোমরা ভালো থেকো। ফোন কেটে গেছে। আরমান অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। ওর এত বছরের জীবনে আজ এমন আজব অভিজ্ঞতার সম্মুখীন সে হয়নি। কে ফোন করেছিল? আপনি এভাবে ফোনের দিকে তাকিয়ে আছেন কেন? কান্তা উঠে বসে আরমানকে জিজ্ঞাসা করে। রাজিয়া খানম ফোন করেছিল। সে আমাকে ঢাকায় যেতে বলেছে তোমাকে সহ। আর আপনি যেতে চাইলেন না, তাই তো? ভুল করবেন না গেলে। অফিস থেকে ছুটি নিয়ে চলুন ঢাকায় যায়। উনি হঠাৎ কেন আমাদেরকে ডাকলেন তা জানা দরকার। আমার যাওয়ার মোটেও ইচ্ছা নেই। আর ওই বাড়িতে তো অবশ্যই না। এখন শুয়ে পড়ো প্লিজ। বয়স্ক মানুষ, হঠাৎ করেই ফোন করেছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আমরা না হয় ওই বাড়িতে নাই গেলাম। শ্রীজাপুর সাথে দাদিমাই আসলো আমাদের সাথে দেখা করতে। সেটা পরে ভাবলেও চলবে। এবার তুমি ঘুমাও তো। কান তার কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। তবে ওর চোখে আর ঘুম আসলো না, আরমানেরও না। একটু পর ফজর আজান দিতেই দুজনেই উঠে পড়ে। সকালে সৃজার ফোন পেয়ে স্তব্ধ হয়ে যায় আরমান। সৃজা ওকে জানালো দাদিমা হঠাৎ করেই ফজরের নামাজের পর অসুস্থ হয়ে পড়েছে। তাকে হসপিটালাইজড করা হয়েছে। ডাক্তার জানিয়েছে তার ব্রেন স্ট্রোক হয়েছে। সংবাদ পাওয়া মাত্রই আরমান দেরি না করে কান্তাকে নিয়ে ঢাকার জন্য রওনা হয়। কুড়িয়ে পাওয়া ধন, পর্ব 33। ওরা ঢাকায় পৌঁছে হাসপাতালে যায়। দীর্ঘ ভ্রমণে কান্তা অসুস্থ হয়ে গেছে। এমনিতেও প্রেগনেন্সিতে ওর নানারূপ অসুবিধা দেখা দিয়েছে। বমি তো নিত্য নৈমিত্তিক ঘটনা। রাস্তায় আসার পথে কয়েকবার বমি করে নেতিয়ে পড়েছে মেয়েটা। আরমান একটু ভয়ই পেয়ে যায় ওর অবস্থা দেখে। তবে খালা বারবার ওকে সাহস দিয়েছে, বলেছে এই অবস্থায় এগুলো মেয়েদের জন্য সাধারণ ব্যাপার। আরমান হাসপাতালে পৌঁছেই প্রথমে একটা ক্যাবিন বুক করে। সেখানে কান্তাকে রেখে ডাক্তারের কাছে যায়। একজন গানি ডাক্তারের কাছে সিরিয়াল নিয়ে তবেই একটু শান্ত হয়।
আকলিমা খানম দূর থেকে কপাল কুঁচকে আরমানের কর্মকাণ্ড দেখছিল। আরমানের উদ্বিগ্ন ভাব দেখেই সে ধরে নিয়েছে ঘটনা কি। শহীদ আহমেদ ছেলের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আরমান তাকে পাত্তা না দিয়ে সিজার সাথে কথা বলায় ব্যস্ত থাকে। রাজিয়া খানমকে আইসিইউতে রাখা হয়েছে, তার অবস্থা খুব একটা ভালো নয়। ওরা সারাদিন ধরে অপেক্ষা করে রাজিয়া খানমের সুস্থ হওয়ার আশায়। কান্তার চেক আপ করা হয়, ডাক্তার জানিয়েছে ওর শরীরটা একটু দুর্বল, তাছাড়া সব ঠিকঠাকই আছে। শহীদ আহমেদ তার ছেলেকে বারবার বলেছেন কান্তাকে নিয়ে বাসায় যেতে, কিন্তু আরমান বাবার কথা কানেই তোলেনি। ও কেবিনেই কান্তা ও খালার জন্য খাবার নিয়ে আসে। সিজা বাসা থেকে খাবার এনেছে, কিন্তু আরমান সেই খাবার নিজেও ছুঁয়ে দেখেনি, আবার কান্তাকেও ছুতে দেয়নি। তুমি আসার পর থেকেই এভাবে শুয়ে বসে কাটাচ্ছ কেন? তুমি কি অসুস্থ? আকলিমা খানম হাসপাতালের ক্যাবিনে এসে কান্তাকে জিজ্ঞাসা করে। কান্তা আকলিমা খানমকে দেখে উঠে বসে একটু হেসে জবাব দেয়, অসুস্থ নই, একটু ক্লান্ত। রাস্তায় আসার পথে বেশ কয়েকবার বমি করেছি, তাই শরীরটা একটু দুর্বল লাগছে। হঠাৎ বমি করেছো কেন? কোনো খবর আছে নাকি? কান্তা আকলিমা খানমের প্রশ্ন বুঝতে পারে ও আবারও হেসে বলে, জি, আমরাও তো সন্তান পেটে ধরেছি, জন্ম দিয়েছি। একটু আধটু শরীর খারাপ আমারও করেছে, তাই বলে এমন শুয়ে বসে দিন কাটায়নি। এখনকার বউরাও হয়েছে এক নম্বর ফাঁকিবাজ। কতদিন পর এসেছে, সবার সাথে কথা বলবে কিনা তা না করে অসুস্থতার অজুহাতে হাসপাতালের বেডে শুয়ে আছে। আকলিমা খানমের কথা শুনে কান্তা ছ্যাদ করে ওঠে, রাগে রিরি করতে থাকে শরীরের শিরা উপসেরা। এখানেই মা, সৎ মা আর শাশুড়ি, সৎ শাশুড়ির পার্থক্য। আপনি যদি আমার নিজের শাশুড়ি হতেন তবে এভাবে বলতে পারতেন। আরমান যদি আপনার নিজের ছেলে হতো তবে কি আপনি আমার সাথে এমন আচরণ করতে পারতেন? একবার আমার জায়গায় নিজের মেয়েকে রেখে দেখুন তো, তখনও কি আপনার মনে হতো আপনার মেয়ে ফাঁকিবাজ? আসলে আপনার মতো মানুষরা কখনোই বদলায় না, ঠিক আপনার মতো নারীদের ঠিক। নারী যখন নিজের সংসারকে সুখের বাগানে রূপান্তরিত করতে পারে না, তবে তার নায়িত্বের গর্ব কোথায়? শুধু সন্তান জন্ম দিলেই তার নায়িত্ব প্রকাশ পায় না। দয়া, মায়া, মমতা, দায়িত্ব, কর্তব্য, ত্যাগ, তিতিক্ষা, কোমল কঠিনেই একজন নারী হয় পরিপূর্ণ, যার কোনোটাই আপনার কাছে নেই। আপনি শুধু নিজেরটাই বুঝেন। কান্তা এক নাগারে কথাগুলো বলে আকলিমা খানমের দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ে। আকলিমা খানম কান্তাকে কিছু না বলে মুখ কালো করে কেবিন থেকে বেরিয়ে যায়। সেদিনও রাজিয়া খানমের জ্ঞান ফেরে না। আরমান কান্তাকে নিয়ে হাসপাতালেই অবস্থান করছে, খালায় বাসায় গেছে। সিজা রাতে কান্তার সাথেই থাকে। আকলিমা খানম ও শহীদ আহমেদ দুজনকেই বাসায় পাঠিয়ে দেয় সিজা। পরদিন দুপুরে রাজিয়া খানমের জ্ঞান ফিরে, তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয় সন্ধ্যাবেলায়। জ্ঞান ফিরলেও রাজিয়া খানম কথা বলতে পারছে না, শুধু ফেলফেলিয়ে সবার দিকে তাকিয়ে আছে। সেই সাথে চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। সে আরমানের দিকে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে। উপায় না দেখে আরমান তার হাত ধরে বসে থাকে। সারা রাত আরমান ও সৃজা রাজিয়া খানমের কেবিনে বসে থাকে। কান্তাও ওদের সাথে ছিল, তবে মাঝরাতের দিকে আরমান কান্তাকে জোর করে ওর জন্য রাখা কেবিনে পাঠিয়ে দেয়। এরপর সৃজা আর আরমান মিলে গল্প করে বাকি রাত কাটায়। সকালে আরমান সৃজাকে কেবিনে রাজিয়া খানমের কাছে রেখে কান্তার কাছে যায়। ওর সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে যায় খাবার কিনতে। সৃজা দাদিমার মাথার কাছে বসে আছে। সারা রাত ঘুম না হওয়ার ঘুমে ঢুলছিল। এমন সময় ওকে অবাক করে চোখ মেলে চায় রাজিয়া খানম, মুখ খুলে কথা বলার জন্য। সৃজাও দাদিমার আরো কাছে এগিয়ে যেয়ে মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকে। দাদিমা অনেক কষ্টে সৃজাকে কিছু কথা বলে আবারও ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে আরমান খাবার নিয়ে এসেছে। কান্তাও এসেছে দাদিমার কাছে। কান্তা আর আরমানকে কেবিনে দেখে সৃজা সেখান থেকে বেরিয়ে আসে। আরমান কান্তাকে ধমকে নাস্তা করায়। কান্তা কিছুতেই খেতে চাচ্ছিল না। দাদিমার দিকে তাকালেই ও শুধু কান্না পাচ্ছে, কিন্তু ডাক্তার ওকে বারবার বলে দিয়েছে কিছুক্ষণ পর পর খেতে। তাই আরমানও নাছোড়বান্দার মতো কান্তাকে জোরাজুরি করে খাওয়ার জন্য। প্রায় 1.5 ঘন্টা পর সৃজা হাসপাতালে এসে দেখলো দাদিমা এখনো ঘুমাচ্ছে। দাদিমার ঘুম ভাঙলো শেষ বিকেলে, তখনও আরমান তার পাশে ঠায় বসা। সেখানে অবশ্য শুভ ছাড়া ওই পারের বাইরের সবাই আছে। রাজিয়া খানমের ঘুম ভাঙলে পাশে আরমানকে দেখে তার ঠোঁটে খেলে যায় এক চিলতে সরুর হাসির রেখা। রাজিয়া খানম ধীরে আরমানের নাম ধরে ডাক দেয়, আরমান। বলুন, আপনার সব কথা আজ আমি শুনবো। কান্তাকেও ডাকো। আরমান কান্তাকে ডাকলে কান্তা সেখানে আসে। রাজিয়া খানম সৃজাকে ইশারা করলে সৃজা এসে তার বালিশের পাশ থেকে একটা বাক্স বের করে আনে। বাক্সটা আরেকটা বালিশ দিয়ে চাপা দেয়া ছিল। সৃজা বাক্সটা রাজিয়া খানমের হাতে দেয়। রাজিয়া খানম শো অবস্থাতেই বাক্সের ডালা খুলে বের করে আনে একটা 7 নড়ি হার। সেটা বাড়িয়ে দেয় কান্তার দিকে। এটা আমাদের বংশের ঐতিহ্য।
যেটা পাওয়ার অধিকার ছিল আইরিনের। কিন্তু একদিন তার অধিকার আমি হরণ করেছিলাম। হিসেব মতো এটার মালিক এখন তুমি। আজ এটা তোমার কাছে দিয়ে আমি পাপ থেকে একটু মুক্তি পেতে চাই। রেজা, আমার বড় নাত বউটাকে হারটা পরিয়ে দে। আমি একটু দেখি হারটায় ওকে কেমন লাগে দেখতে। রাজিয়া খানমের মুখে নাত বউ ডাক শুনে কান্তার বুকের ভেতর ছলকে ওঠে আবেগের দল। চোখের কোণে পানি জমেছে। অতি সন্তর্পণে চোখের কোণ মুছে মুখ খুলে কান্তা। দাদিমা, এসব আমার লাগবে না। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনাকে এই অবস্থায় দেখতে আমাদের মোটেও ভালো লাগছে না। একটা কথা জানেন, বাঘিনীকে বিরল রূপে মানায় না। কান্তার কথা শুনে মৃদু হাসে রাজিয়া খানম। এটা যে তোমাকে নিতেই হবে। যার হাত ধরে এই নিয়ম প্রচলিত হয়েছে তার সম্মান রক্ষার্থে এটা তোমাকে নিতেই হবে। এটার মালিক এখন আমি নই। যতদিন শহীদের বংশে কোনো পুত্রবধূ না আসছে ততদিনই এটার মালিক শুধু তুমি। সে যা দেরি না করে পরিয়ে দেয়। আরমান আজ কোনো কথা বলতে পারছে না। ওর ইচ্ছে নেই কান্তা এটা নিক, কিন্তু বংশের নিয়ম অগ্রাহ্যও করতে পারছে না। হাজার হোক সে এই বংশেরই একজন। সৃজা কান্তার গলায় সাতনরি হারটা পরিয়ে দিল। রাজিয়া খানম হাসি মুখে চেয়ে থাকে ওদের দিকে। এদিকে এসব দেখে আকলিয়া খানমের মুখ কালো হয়ে গেছে। সে আশা করেছিল এই হার সে শুভর বউকে দিবে, কিন্তু আজ তার ফুপু সেটা হতে দিল না। বেঁচে থাক, দোয়া করি এমনই ভাবে জীবনে অনেক দূর এগিয়ে যাও। পারলে তোমরা আমাকে মাফ করে দিও। কম কষ্ট তো তোমাদের দেইনি। শুনলাম এই বংশে আরেকজন নতুন অতিথি আসতে চলেছে। খবরটা শোনার পর থেকে খুব ইচ্ছে করছে আরো কিছুদিন বাঁচতে, তাকে ছুঁয়ে দেখার। কোলে নেওয়ার তীব্র বাসনা আমাকে পেয়ে বসেছে, কিন্তু জানি না কখনোই হবে না তা। কথা বলতে বলতে হাঁপিয়ে ওঠে রাজিয়া খানম। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আপনি এত কথা বলবেন না, এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। আমরা আজ রাতটুকুই এখানে আছি, কাল দুপুরেই রওনা দিব। তার আগে আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে। আপনাকে বাসায় না পাঠিয়ে আমরা যেতে পারছি না। আমার কেন যেন ভীষণ খারাপ লাগছে। আজ ওর বছরের জীবনে দাদিমা কোনোদিন এভাবে কথা বলেনি। যে মানুষটা সবসময় নাক উঁচু করে থেকেছে আর সে হঠাৎ করেই কেমন নিভে গেছে। তোমাদেরকে আর কষ্ট দেব না। হয়তো আর কখনোই আমার বাসায় যাওয়া হবে না। তোমার দাদুর পাশে আমাকে রেখো। তোমাকে তো কম আঘাত দেয়নি। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবুও বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি ক্ষমা না করলে আমি কবরেও শান্তিতে থাকতে পারবো না। দোয়া করি তোমার জন্য একটা মেয়ে হয়। সারা জীবন মায়ের ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে ছটফট করতে দেখেছি। একটা মেয়ে এসে যেন তোমার সেই অপূর্ণতা ঘুচিয়ে দেয়। তুমি যেন সকলের সেই কেউ বেশি খুশি হও। আর পারলে আমার ছেলেটাকেও ক্ষমা করে দিও। তার কোনো দোষ ছিল না। সবকিছুর মূলে আমিই ছিলাম। পরিবারের ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্বও তোমারও। সৃজাকে ভালো একটা পরিবার দেখে বিয়ে দিও। পারলে শুভকে সঠিক পথে ফিরিয়ে এনো। আমাকে একটিবার দাদিমা বলে ডাকবে আরমান? কত বছর তোমার মুখে দাদিমা ডাকটা শুনিনি। রাজিয়া খানম আরমানের হাত ধরে ডুকরে কেঁদে ওঠে। আরমানও দাদিমার এরূপ আবদার দেখে অবাক হয়ে গেছে। এসব কি বলছে সে? দাদিমা, এভাবে বলবেন না। দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর দোষী করবেন না। আমি সবাইকে ক্ষমা করেছি। আবেগে ভিজে আসে আরমানের গলা। তোমার মেয়ে হলে তার নাম আইরিন বিনতে আরমান রেখো। দেখবে তোমার মনে হবে তোমার মা তোমার পাশেই আছে। ডাকনাম তোমাদের পছন্দ মতো একটা দিও। আর তাকে এই কানের দুল জোড়া দিও। খুব স্বাদ ছিল তাকে দেখবার। ঠিক আছে, আপনার দেয়া নামই রাখবো। এখন আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। এরপর রাজিয়া খানম তার ছেলেকে এবং আকলেমাকে কাছে রেখে কিছু কথা বলে ঘুমিয়ে যায়। পরের দিন ভোরে আবারও রাজিয়া খানমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। ডাক্তার আসার আগেই আরমানের হাতের উপর মৃত্যুর কোলে ঢলে পড়ে বৃদ্ধা। সে বারবার আরমানের হাত শক্ত করে ধরছিল আর বারবার আমার কাছে ক্ষমা চাচ্ছিল। আরমানের হঠাৎই ভীষণ কান্না পায়। এই প্রথম এত কাছ থেকে কারো মৃত্যু দেখলো। এই প্রথমবার দাদিমার জন্য ও সত্যিই কষ্ট হচ্ছে। মানুষটা
শেষ সময়ে ওকে সত্যি কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে। কুড়িয়ে পাওয়া ধন, পর্ব 34। কান্তাকে খালার বাসায় রেখে দাফন কাজ সম্পন্ন করে আরমান ফিরতি পথ ধরতেই তাকে ডাক দিলেন শহীদ আহমেদ। আরমান, বাসায় চলো, তোমার সাথে কিছু কথা আছে। ভদ্রলোক মায়ের শোকে ভেঙে পড়েছেন। সে তার মায়ের পরিণতির জন্য শুভকে দুষছেন। আপনার যা বলার এখানেই বলুন, আমি ওই বাড়িতে আর পা রাখছি না। এখানে কথা বলার মতো কোনো পরিবেশ নেই বাবা, চলো আমরা অন্য কোথাও বসি তাহলে। শহীদ আহমেদের প্রস্তাবে রাজি হয়ে আরমান পাশের পার্কটায় আসে। সিমেন্টের আসনে বসে দুজন, কারো মুখে কোনো কথা নেই। একজন তার ছেলেকে কি বলবে সেই কথা মালা মনে মনে সাজাচ্ছেন, আর অপর পাশে থাকা ব্যক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছে কিছু শোনার জন্য। নীরবতা ভেঙে মুখ খুললেন শহীদ আহমেদ। আমি তোমার কাছে ক্ষমা চাইছি আরমান, আমার সব কৃতকর্মের জন্য। প্লিজ আমাকে এভাবে দূরে ঠেলে দিও না। আজকাল রাতে ঘুম হয় না, চোখ বুঝলেই তোমার সব অভিযোগ, অভিমান, আমার সব পাপ এসে বারবার জানিয়ে দেয় আমি পাপী। আজন্ম এই পাপের ভাগীদার হয়েই আমাকে বাঁচতে হবে। তুমি যদি আমাকে ক্ষমা করতে, তবে বোধ করি পাপের বোঝা একটু হালকা হতো। কথা বলতে বলতে হু হু করে কেঁদে ওঠেন শহীদ আহমেদ। চোখের সামনে বাবাকে এভাবে কাঁদতে দেখে আরমান অপ্রস্তুত হয়ে যায় একটু। সামনে থাকা মানুষটা যতই অন্যায় করুক না কেন, সে আরমানের বাবা, কথাটা চিরন্তন সত্য। বাবাকে দেখে আরমানের বুকের ভেতর ভারী হয়ে আসে। আবার ভেতর থেকে কেউ যেন বলে ওঠে সে অপরাধী। আপনাদের কারো উপরই আমার কোনো অভিযোগ নেই, আমি সবাইকে অনেক আগেই ক্ষমা করেছি। তবে সবার ক্ষমার সাথে আপনার ক্ষমার একটু পার্থক্য আছে। সবার সকল অন্যায় ক্ষমা করলেও আপনার একটা অন্যায় আমি কখনোই ক্ষমা করতে পারবো না, আর সেটা হচ্ছে আমার মায়ের উপর বিশ্বাস হারানোর অন্যায়। আপনি এতটা বছর ধরে আমার মাকে দোষী ভেবে এসেছেন, যাকে একসময় ভালোবেসেছিলেন, যে মানুষটা দিনের পর দিন আপনার মায়ের কটু কথা শুনেও আপনাকে ভালোবাসাকে আঁকড়ে ধরে রেখেছিল, আপনার সাথে সংসার করেছে কোনো অভিযোগ ছাড়াই, তাকে খুব সহজেই কিভাবে আপনি দোষী ভাবলেন, ঘৃণা পর্যন্ত করলেন। আর সেই ঘৃণার প্রভাব পড়লো আমার উপর। কি আশ্চর্য, তাই না? আপনি একটাবারও ভেবে দেখলেন না, যে মানুষটা কিশোরী কাল থেকে আপনাকে ভালোবাসলো, সেই মানুষটা কিভাবে তার সুখের সংসার ছেড়ে বেরিয়ে যাবে? আমার মায়ের প্রতি অবিশ্বাস করে যে অন্যায় আপনি করেছেন, তার কোনো ক্ষমা হয় না। অন্যরা না হয় আমার মাকে চিনতে পারেনি, তাই তারা অনেক কথাই বলেছে, কিন্তু আপনি আপনি কি করে এই ভুলটা করলেন? তবে কি আপনি মাকে ভালোই বাসেননি? যেখানে ভালোবাসা থাকে সেখানে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আর বিশ্বাস থাকে, কিন্তু আপনার দিক থেকে এই দুটার একটাও কি আদত ছিল? শহীদ আহমেদ ছেলের কথার কি জবাব দিবে তা ভেবে পায় না। লজ্জায় তার মাথা নত হয়ে আসে। আজ আরমানের কথা শুনে তার সত্যি মনে হচ্ছে আইরিনের প্রতি হয়তো তার কোনো ভালোবাসাই ছিল না, তাই খুব সহজেই আইরিনকে ভুলতে পেরেছিলেন। আয়নের স্থানে অন্য কাউকে বসিয়ে দিব্যি সংসার করে গেছেন। সত্যি তার এই অপরাধের কোনো ক্ষমা হয় না। ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করো না, কিছু কিছু অপরাধের ক্ষমা না হওয়াই উত্তম। আমি না হয় শেষ বিচারের দিন আইরিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমার বিশ্বাস সেদিন আইরিন আমাকে ফিরিয়ে দেবে না। সেদিন নিশ্চয়ই তুমি আমাকে ক্ষমা করবে। এই জীবনে তো তোমাদের নিয়ে সুখে থাকা হলো না, ওই জীবনেই না হয় তোমরা আমার সাথী হো। এছাড়া আর কি বা বলার আছে আমার আমার বলো। বিকেল গড়িয়ে যাচ্ছে, আপনি এখন বাসায় যান, আর বেশি চিন্তা করবেন না, নিজের খেয়াল রাখবেন। শুভকে সঠিক পথে আনার চেষ্টা করুন, এখনো সময় আছে। তা না হলে ভবিষ্যতে ওকে নিয়ে আপনার ভুগতে হবে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন। আর একটা কথা, আমার বড় খালার ছোট ছেলে রিয়াদ, তার জন্য খালা সৃজাকে পছন্দ করেছে। রিয়াদ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছে, তারও সৃজাকে পছন্দ। আমার মনে হয় সৃজা এই বিয়েতে অমত করবে না। আপনি বাসায় কথা বলে দেখেন। তবে আর যাই করেন, আশা করি সৃজাকে কাঁদাবেন না। ঠিক আছে, আমি আকলিমার সাথে এই বিষয়ে কথা বলবো, তবে কয়েকটা দিন যাক। তুমি আপাকে আমার সালাম জানিও। তাদের পরিবার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। সৃজার মতামতের বাইরে আমি কোনো কাজ করব না। আমার একটা কথা রাখবে আরমান? বলুন। আমি আমার নাতি নাতনিকে কিছু দিতে চাই, তুমি কি রাজি হবে? বৌমা তোমার অনুমতি ছাড়া কিছু করবে না, তা আমি ভালো করেই জানি। জানো, যখন সৃজের কাছে খবরটা শুনলাম, তখন নিজেকে কেমন বোকা বোকা লাগছিল। বারবার মনে হচ্ছিল আমার ছেলেটাও বাবা হতে চললো, একজন খাঁটি বাবা। অথচ আমি কখনোই ভালো বাবা ছিলাম না। খবরটা শুনে আমি কি যে খুশি হয়েছি!
এই সুখের কাছে যেন দুনিয়ার সকল সুখ তুচ্ছ। এখনো আপনার নাতি নাতনির আসতে অনেক সময় আছে, পরের কথা আগে ভাবার দরকার নেই, এখন বাসায় যান। আরমান সুকৌশলে বাবার কথা এড়িয়ে যায়। আরমান, আমাকে কোলে নিতে দেবে তোমার সন্তানকে? আমি ওকে একটুও কষ্ট দিব না, দেখো। ভালো বাবা হতে পারেনি, কিন্তু ভালো দাদু হব অবশ্যই। শহীদ আহমেদ ছেলের হাত ধরে কেঁদে ওঠেন। এবার আরমান আরো খারাপ লাগছে। চোখের সামনে বাবাকে বারবার নত হতে দেখলে কোনো সন্তানেরই ভালো লাগে না। আরমান বাবার সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা অনেকবারই করেছে, কিন্তু কোথাও যেন একটা বাধা থাকে, যার বারবার আটকে দেয় আরমানকে। জাবেদ বসে বসে স্কুলের খাতা দেখছে। এমন সময় শিখা হনহনিয়ে ঘরে ঢোকে। আমাকে 2000 টাকা দাও তো। কি করবে 2000 টাকা দিয়ে? চোখ বড় করে জিজ্ঞেস করে জাবেদ। দরকার আছে, তোমাকে বলা যাবে না। কি দরকার? আমার কাছ থেকে টাকা নেবে আবার আমাকেই বলবে না? সোজাভাবে বললেও পারো তোমার অকর্মা ভাইকে দেওয়ার জন্য টাকা লাগবে, এখন আমার কাছে কোনো টাকা নেই। সোজা সাপটা জবাব দেয় জাবেদ। তুমি আমার ভাইকে অকর্মা বললে? মাত্র 2000 টাকাই তো চেয়েছি, তাতেই তোমার হাতে ঘা আছে। পেয়েছে তো আমাকে বিনা পয়সার চাকরানি। তোমার বাড়িতে আসার পর থেকেই দাসীর মতো খেটে গেলাম, কিছুই পেলাম না, শুধু শরীর শেষ করলাম খাটতে খাটতে। এই কয়টা টাকা চাইতেই তোমার রূপ দেখিয়ে দিলে, একটু মায়া হলো না আমার উপর? তুমি কবে শরীর শেষ করলে? এই বাড়িতে এসে থেকেই তো পায়ের উপর পা তুলে থেকেছো। কান্তা যতদিন ছিল সব কাজ সেই করেছে, ও যাওয়ার পর থেকে কাজের মেয়ে রেখেছো। আর প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা তোমার কাছে দেই তোমার সাজ পোশাকের জন্য। এতেও তোমার মন ভরে না? বিয়ের পর থেকেই তোমার বাবার পরিবারকে টানছি আমি। তোমার ভাই বোনের পড়ালেখার খরচও আমাকেই দিতে হয়, অথচ নিজের বোনকে একটা টাকাও দেইনি। এত বড় তোমার মুখে এত কথা আসে কিভাবে? আসলেই তুমি একটা নিমক হারাম। কই তোমার বড় বোনও তো আছে, সে তো তোমার বাবা আমার কোনো খরচই দেয় না। তবু আমি কখনো কিছু বলেছি? তুমি চাইতেই আমার টাকা দিই, কিন্তু আমারও একটা সন্তান আছে, তার ভবিষ্যৎ আমাকেই সুরক্ষিত করতে হবে। আজ থেকে তোমার ভাই বোনকে আমি কোনো টাকা দিতে পারবো না। তোমার বাবাকে বলো তার ছেলে মেয়ের দায়িত্ব নিতে, তার তো সম্পত্তি আছে, প্রয়োজনে সেগুলো বিক্রি করে ছেলে মেয়েকে পড়াশোনা শেখাক। তুমি আমার বাবা মাকে টাকার খোটা দিচ্ছ? এখন বোনই সব হয়েছে, আমরা কিছুই নই। আমি যদি পায়ের ওপর পা তুলে থাকি তবে তোমার পেটে ভাত যায় কিভাবে? করো তো 2 টাকার মাস্টারি, তাতেও এত অহংকার। বিপদে পড়লে কে সাহায্য করতে আসে সেটা আমি দেখব। ওই অপয়া বোনের পক্ষ নিচ্ছ এখন? আসুক একবার এখানে, ও টুটি আমি ছিঁড়ে ফেলবো। দূরে যেও আমার সংসারে আগুন লাগাচ্ছে। আমি আমার ভাই বোনকে 100 বার টাকা দিব, দেখি তুমি কি করতে পারো। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু কান্তাকে নিয়ে একটা কথাও বলবে না। ও এই বাড়িতে থুতু ফেলতেও আসবে না। ওর এখানে আসার প্রয়োজনই নেই। ও তোমার ভাই বোনের মতো মানুষের সাহায্য নিয়ে বাঁচতে যায় না। ওর স্বামীর যথেষ্ট আছে। আরমান এখন এএসপি, তোমার ভাইয়ের মতো ভিখারি নয়। আর নিজের ভাই বোনকে যদি কিছু দেওয়ার ইচ্ছা হয় তবে এই বাড়ি থেকে বেরিয়ে যেয়ে নিজে কামাই করে দাও। আমার পরিশ্রমের টাকা আমি আর কাউকে দিয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করব না। শিখা এবার থমকায়। জাবেদ ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। ও বুঝতে পারে এখন আর কথা না বাড়ানোই ভালো, পরে সময় সুযোগ বুঝে জাবেদের কাছ থেকে টাকা নিতে হবে। কিন্তু একটু আগে কি বললো সে? আরমান এএসপি হয়েছে? ওই অপয়ার কপাল এত ভালো! ওকে এই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল শিখা, তাই তো সৎ শাশুড়ির সংসারে পাঠিয়েছিল। যেদিন ওই বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে তারপরে কান্তার বান্ধবীর কাছ থেকে ওই বাড়ির সব খুঁটিনাটি জেনে নিয়েছিল। নম্বর নিয়েছিল কান্তার বান্ধবীর খালার, যে কান্তার খোঁজ ওই বাড়িতে দিয়েছিল। সেই মহিলার কাছ থেকে শিখা জানতে পারে আকলিমা আরমানের সৎ মা। তাই শিখা দেরি না করে বিয়ে যত তাড়াতাড়ি হয় তার জন্য উঠে পড়ে লাগে। ও ভেবেছিল সৎ শাশুড়ির সংসারে অপয়া কখনোই মাথা তুলতে পারবে না, সেখানেই পচে মরবে। কিন্তু ও এখন কি শুনছে? তবে কি ওর পুরোপুরি পরিকল্পনা তো